হ্যালো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তারা অবশ্যই দেখো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তোমরা ভালোভাবেই জানো যে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনার বিষয়বস্তুটা অনেক বড়। যতটা আলোচনা করা যায় ততটাই কম, মানে এর আলোচনাটা শেষ হয় না। তাও আমাদের সংক্ষেপে আলোচনা করতে হবে যাতে সহজে তোমরা বুঝতে পারো। সেরকমভাবে সহজে তোমাদের কম সময়ের মধ্যে যতটা পারবো ততটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, দুটো পার্টে হবে প্রথম অধ্যায়। এটা হলো পার্ট 1, আর এরপরে আরেকটা পার্ট 2 আসবে, সেখানে বাকি গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব। তাহলে দেখে নিচ্ছি। দেখো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক এর সংজ্ঞাটা কি? আন্তর্জাতিক সম্পর্ক কি তোমরা সকলেই জানো যে বিভিন্ন দেশের মধ্যে সমস্ত রকমের সম্পর্ক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সমস্ত ধরনের সম্পর্কটাই হলো কি আন্তর্জাতিক সম্পর্ক। যদি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা যদি বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা কি কি তোমরা বলো? আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটা বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অরাষ্ট্রীয় সংস্থা হোক, প্রতিষ্ঠান, তারপরে আন্তর্জাতিক সংগঠন, জাতীয় স্বার্থ, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, কূটনীতি, স্বার্থাগোষ্ঠী, সমস্ত কিছু, জনমত প্রচার, সন্ত্রাসবাদ প্রভৃতির মতো কি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তাহলে বুঝতে পারছো তো, আন্তর্জাতিক সম্পর্কটা হলো প্রচুর বড়, সমস্ত ধরনের সম্পর্কটাই এখানে আসছে। দেখো, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক উৎপত্তিটা কোথায় থেকে হয়েছে, তাহলে আমরা এটা জানবো যে এর উৎপত্তিটা কোথায় থেকে হয়েছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রথম যে আমরা উল্লেখ পাই সেটা কোথায়? সেটা আমরা পাই খ্রিস্টপূর্ব 3য় শতকে। কৌটিল্যকে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, তার যে বই ছিল অর্থশাস্ত্র, অনেকেই জানো, তার বইতে আমরা কি আন্তর্জাতিক সম্পর্কটা উল্লেখ পাই। আমরা অস্বীকার করব না, কিন্তু সেরকমভাবে আমরা উল্লেখ পাই না। প্রথমে একটা আমরা উল্লেখ পাই, কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখি যে 1648 খ্রিস্টাব্দে ইউরোপে যখন সুদীর্ঘ 30 বর্ষব্যাপী সংগ্রাম হয়েছিল, তখন আমরা কি এই আন্তর্জাতিক সম্পর্কটা একটা আমরা উল্লেখ পাই। তাহলে এই যে আন্তর্জাতিক সম্পর্ক, এইটা মূলত আমরা কবে থেকে আমরা পাচ্ছি? এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কটা এর একটা গুরুত্ব পাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো আন্তর্জাতিক সম্পর্কটা কিভাবে পরপর ধারণাটা বিকাশ পাচ্ছে। আর এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হচ্ছে বলো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটা কি হচ্ছে স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে পরিচিতি লাভ করছে। তাহলে ব্যাপক পরিচিতি লাভ কখন করছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর প্রথম থেকে শুরু হচ্ছে যে আমরা দেখছি প্রথম থেকে যে 3য় শতকে, যেটা কৌটিল্য রচনায়, তখন একটা জাস্ট ধারণা পাই, কিন্তু আমরা বলতে পারি না সেরকমভাবে। তাহলে তোমরা সকলে বুঝতে পারছো আন্তর্জাতিক সম্পর্ক উৎপত্তিটা কোথায় থেকে কিভাবে এসেছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কথাটা এটা কে ব্যবহার করেছিলেন? এই আন্তর্জাতিক সম্পর্কের কথাটি ব্যবহার করেছিলেন জেরেমি বেন্থাম। এটাও তোমাদের শর্ট প্রশ্নতে আসতে পারে। তিনি ব্যবহার করেছিলেন 1789 খ্রিস্টাব্দে। তার বইটার নাম কি? প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থে তিনি কথাটি সর্বপ্রথম উল্লেখ করেছিলেন। তাহলে দেখো, এই বেন্থামকে আবার কি বলা হয়? অনেকে আধুনিক উপযোগবাদ বলে। তাহলে বুঝতে পারছো, এটাও একটু লক্ষ্য রাখবে, কারণ এটা তোমাদের পরীক্ষা আসে। যেমন তোমাদের দেখো আরেকটা তোমাদের যেটা টপিক, যেটা তোমাদের পরীক্ষায় জন্য এই বছর তোমাদের গুরুত্বপূর্ণ, সেই টপিকটা তোমাদের আমি আলোচনা করছি। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা কি। দেখো, প্রথম পার্থক্য যদি বলতে পারি, আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য। কি আলোচনা ক্ষেত্রে পরিধিগত পার্থক্য? প্রথম দেখো, আন্তর্জাতিক সম্পর্ক এটা একটা বড় কনসেপ্ট, তাই না? এটা বিশ্ব সমাজে অন্তর্গত সকল জনগণ ও গোষ্ঠীর কি হচ্ছে, সকল জনগণ ও গোষ্ঠীর সব সম্পর্ক, আলোচনা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানে সমস্ত ধরনের সম্পর্ক কি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আসছে। তাহলে বুঝতে পারছে আলোচনা ক্ষেত্রটা আন্তর্জাতিক সম্পর্ক কত বড়। আর আন্তর্জাতিক রাজনীতিটা কোন জায়গায় আসছে? আন্তর্জাতিক রাজনীতি শুধু কূটনীতি, রাজনীতি, এই সংগঠনের সম্পর্ক, ক্ষমতার লড়াই, মানে বুঝতে পারলে তো। তাহলে আন্তর্জাতিক রাজনীতির পরিধিটা কি? আন্তর্জাতিক রাজনীতির পরিধিটা একটা সীমিত, আর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রে পরিধিটা কতটা অনেক ব্যাপক। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। এবার বিষয়বস্তু কি? দেখো, আন্তর্জাতিক সম্পর্কতে সমস্ত ধরনের আসছে, কারণ এটা একটা বড় কনসেপ্ট, তাই তো। তার একটা ভাগই আমরা আন্তর্জাতিক রাজনীতি ধরি, কারণ আন্তর্জাতিক সম্পর্কের তার থেকে একটা বেরিয়েছে, সেটা হলো আন্তর্জাতিক রাজনীতি। তাহলে দেখো, আন্তর্জাতিক এই যে সম্পর্কের বিষয়বস্তু, সেখানে দেখো সহযোগিতা, প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতামূলক সম্পর্ক, সংঘর্ষ, সমস্ত সব ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তাই না, আন্তর্জাতিক সম্পর্কে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। আর আন্তর্জাতিক রাজনীতিটা কি? তার বিষয়বস্তু এখানে শুধু ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শুধু
লড়াই হচ্ছে। তাহলে 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 বুঝতে পারছো তো? তাহলে ওখানে শুধু রাজনীতি বিষয়বস্তুটা এখানে একটা সীমিত দেখতে পাচ্ছি। আর দৃষ্টিভঙ্গিটা কি? দৃষ্টিভঙ্গিটা হলো অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সংগঠন সমস্ত বিষয়গুলির সাথে আন্তর্জাতিক সম্পর্ক ও যুক্ত আছে ঘনিষ্ঠভাবে। বুঝতে পারলে? এখানে অর্থনীতি আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সমস্ত বিষয়গুলো কি ঘনিষ্ঠভাবে যুক্ত আছে। আর আন্তর্জাতিক রাজনীতি কি? এখানে শুধু পররাষ্ট্রনীতি সম্পর্কিত আলোচনা। পররাষ্ট্রনীতি তোমরা জানো, বিদেশ নীতি। তাহলে বুঝতে পারছো তো? তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে আন্তর্জাতিক রাজনীতিটা একটা সামান্য, দেখো এটা কি আন্তর্জাতিক রাজনীতি আলোচ্য বিষয়বস্তু যথেষ্ট ব্যাপক, তাই না? প্রচুর ব্যাপক। দেখছো এখানে সমস্ত ধরনের তোমাদের সম্পর্ক চলে আসছে। আর আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু কি একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে সে আবদ্ধ, তাই না? একটা সীমিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতি। এবার আরেকটা তোমাদের টপিক আছে, দেখো ক্ষমতা বা জাতীয় স্বার্থ। এবার আমরা জানবো ক্ষমতা বা জাতীয় শক্তি। তাহলে দেখো এইটাও তোমাদের পরীক্ষায় আসবে বড় প্রশ্ন, তাই যে ক্ষমতা বা জাতীয় শক্তি কাকে বলে, বা তোমাদের আসবে তার সাথে ক্ষমতা বা জাতীয় শক্তির মূল উপাদানগুলো তোমরা লিখো, বা মুখ্য উপাদানগুলো তোমরা লিখতে হবে। তার মধ্যে বুঝতে পারছো? তাহলে তোমাদের এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় তোমাদের আসবেই। তাহলে এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝে নাও, কারণ এটা তোমাদের কি হচ্ছে, এটা তোমাদের পরীক্ষায় আসবেই। দেখো ক্ষমতা বা জাতীয় শক্তি আমরা কি বলবো, কাকে বলে? একটা দেখো নিজ নিজ জাতীয় স্বার্থ ও নীতি অনুযায়ী অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণকে প্রভাবিত করার ক্ষমতাকে আমরা বলছি ক্ষমতা বা জাতীয় শক্তি, তাই না? মানে নিজ নিজ দেশের কি হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ মানে কি? নিজের দেশে কি যেটা স্বার্থ আছে, জাতীয় স্বার্থ তোমাদের পরে আমি পাঠে আলোচনা করব। তাহলে কি হচ্ছে, নিজ নিজ জাতীয় স্বার্থ ও নীতি অনুযায়ী কি হচ্ছে অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণকে আমরা কি করছি, প্রভাবিত করছি, তাই না? অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণকে প্রভাবিত করা ক্ষমতাকে আমরা কি বলছি, ক্ষমতা বা জাতীয় শক্তি। তাহলে এর শ্রেণী বিভাজন, মানে এর শ্রেণী বিভাজন আমরা কি কি দেখব? একটা সামরিক ক্ষমতা, প্রথম পয়েন্ট। কারণ সামরিক ক্ষমতা যদি থাকে, তাই না, একটা দেশের যদি সামরিক বাহিনী যদি মজবুত হয় তাহলে তার ক্ষমতাটা তো সেরকম পরিমাণে থাকবে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে এই সামরিক বাহিনীকে মজবুত করতে হবে। তোমরা ভালোভাবেই জানো যে বিশ্বের বিভিন্ন দেশ যাদের সামরিক বাহিনী মজবুত আছে, যেমন আমেরিকা আছে, চীন আছে, তাই না, ভারতবর্ষ আছে। মানে এদের সামরিক বাহিনীটা এত মজবুত, তাই এদের একটা ক্ষমতার বলা যেতে পারে একটা ক্ষমতা আছে, তাই তো? এবার সামরিক ক্ষমতা আছে, তারপর অর্থনৈতিক ক্ষমতা। এবার অর্থনৈতিক ক্ষমতা দেখো, যেই দেশের অর্থনীতি এটা ভালো, তাই না, সেই দেশে একটা ক্ষমতা থাকে, তাই দেশের অর্থনীতিটা মজবুত হতে হবে। তাহলে সেই দেশের কী হবে, ক্ষমতাটা থাকবে। তাহলে বুঝতে পারছো? তাহলে অর্থনৈতিক ক্ষমতা একটা শ্রেণী বিভাজনের দ্বিতীয় নম্বর পয়েন্ট। এবার তৃতীয় দেখো জনমত গঠনের ক্ষমতা। এবার দেখো নিজ দেশের মানে মানুষজন সাপোর্ট করবে সরকারকে, আর সেরকমভাবে বিদেশেরও একটা দেশেরও মানুষজনের সাপোর্ট থাকতে হবে। তাহলে সেই দেশের কী হবে, ক্ষমতাটা থাকবে। মানে নিজের দেশের জনগণের সাপোর্ট থাকতে হবে এবং বিদেশের বিভিন্ন দেশের জনগণের সাপোর্ট থাকতে হবে। তাহলে সেই দেশের ক্ষমতাটা আমরা দেখতে পাবো। এবার যেটা তোমাদের পরীক্ষায় আসবে, ক্ষমতার মূল উপাদান বা জাতীয় শক্তির মূল উপাদান বা মুখ্য উপাদান, এইটা ভালো করে একটু বুঝে নাও। প্রথম পয়েন্ট যেমন ভৌগোলিক উপাদান, বুঝতে পারলে তো? কারণ ভৌগোলিক উপাদান যদি না থাকে তাহলে সেই দেশের ক্ষমতাটা থাকবে না। তাহলে যেই দেশে দেখো ভৌগোলিক উপাদান কি, ভৌগোলিক উপাদানের উপরেই ক্ষমতা বা জাতীয় শক্তি নির্ভরশীল। এবার এই ভৌগোলিক উপাদানকে আমরা কি করছি, চারটা ভাগে ভাগ করছি। কি কি? একটা হলো অবস্থান, একটা আয়তন, একটা জলবায়ু, একটা ভূপ্রকৃতি। তাহলে বুঝতে পারছো? তাহলে অবস্থানটা কোনটা? কারণ তোমরা জানো যে একটা দেশের অবস্থানটা যেরকম হবে মানে সেই দেশের ক্ষমতাটা থাকবে। আর আয়তন মানে সাইজ, তাই না? একটা দেশ যদি বড় হয় তাহলে কি হবে, একটা যদি দেশ যদি বড় হয় তাহলে তারও ক্ষমতা থাকবে। তাহলে জলবায়ু, কীরকম জলবায়ু হবে, মৌসুমী জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ু, কারণ জলবায়ুর উপরই তো সেই দেশটা ডেভেলপ হতে বাধ্য, তাই না? কারণ জলবায়ু একটা ভালো থাকা দরকার। তারপরে ভূপ্রকৃতি, নদ নদী, পাহাড় পর্বত, বিভিন্ন জিনিস থাকবে ভূপ্রকৃতির মধ্যে। তাহলে কি ভৌগোলিক উপাদান একটা বড় পয়েন্ট যেটা ক্ষমতার। তারপর আরেকটা কি, জনসংখ্যা, তাই না? যেই দেশের জনসংখ্যা, এবার কি হচ্ছে, জনসংখ্যাটা কি হচ্ছে, ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। কেন? কোনো দেশে দেখো সম্পদের সঙ্গে যদি জনসংখ্যা যদি একটা থাকে তাহলে কি হবে, সেই দেশে একটা অর্থনৈতিক অগ্রগতি হবে। তাই জনসংখ্যাটা দরকার। যদি জনসংখ্যা থাকে তাহলে কি করব আমরা সেই দেশে, তাহলে আমাদের সামরিক বাহিনী, তাহলে অসুবিধা হবে না, ওই জনসংখ্যা থেকে সামরিক বাহিনীতে নিযুক্ত করা যাবে। তাহলে জনসংখ্যাটা কি একটা গুরুত্বপূর্ণ ক্ষমতার মূল উপাদান। আর একটা প্রাকৃতিক সম্পদ, তাই না? একটা দেশে যদি প্রাকৃতিক সম্পদ থাকে তাহলে তো সেই দেশটা বেশিভাবে ডেভেলপ হবে, তাই না? যেমন প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ প্রভৃতি। এই সম্পদগুলো যদি থাকে তাহলে কি হবে, সেই দেশের ক্ষমতা থাকবে, কারণ সেই দেশের অর্থনৈতিক উন্নয়নটা হবে,
তারপরে কি সামরিক শক্তি, কারণ সামরিক শক্তি, এই সামরিক শক্তি একটা দেশে যদি সামরিক বাহিনী যদি মজবুত হয় তাহলে সেই দেশের ক্ষমতাটা থাকবে। তারপরে কি সরকারের প্রকৃতি, কারণ ক্ষমতা অনেক সময় নির্ভর করে সরকারের প্রকৃতির উপর, সরকার কেমন সেরকম সরকার কতটা মজবুত স্ট্রং সমস্ত কিছুটা নির্ভর করছে। তাহলে বুঝতে পারলে? তাহলে হলো কূটনীতি, কূটনীতিটা বড় পয়েন্ট, কারণ কূটনীতির মাধ্যমেই আমরা অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করি। কূটনীতি যদি ভালো না হয় তাহলে অন্য দেশের সাথে যুদ্ধ হয়ে যায়, তাহলে কূটনীতির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্ষমতা। তারপরে শিল্পোন্নতি, শিল্পোন্নতিটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে শিল্প বিপ্লব কবে হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল তারপরে বিভিন্ন দেশগুলো যেমন ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সেগুলি কি হয়েছিল, সেগুলি অর্থনৈতিকভাবে পুরো মজবুত হয়েছিল, সেই দেশ বিশাল ক্ষমতা হয়ে গেছিলো। তাহলে শিল্পোন্নতি যে দেশে থাকবে তাহলে সেই দেশের কি ক্ষমতাটা থাকবে। আর একটা কি জাতীয় নেতৃত্ব, কি একটা দেশের জাতীয় নেতৃত্ব কি মজবুত হতে হবে, তাই না? যদি জাতীয় নেতৃত্ব মজবুত হবে তাহলে সেই দেশের ক্ষমতাটা থাকবে। তবে আরেকটা কি আন্তর্জাতিক অবস্থান ও মর্যাদা। এবার দেখো, কোনো দেশের যদি জাতীয় ঐক্য সংগতি যদি মজবুত হয় তাহলে কি হবে, সেই দেশের আন্তর্জাতিক অবস্থানটা মর্যাদা তারা গুরুত্বপূর্ণভাবে পাবে, তাই না? তাদের মর্যাদা পাবে সেই দেশ। তাহলে কি দেশের জাতীয় ঐক্য সংগতি সমস্ত ধরনের তাদের মধ্যে থাকতে হবে সেই দেশে, তাহলে কি হবে, তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে তাহলে তাদের মর্যাদাটা পাবে সেই সব দেশ। তাহলে আশা করি তোমরা ক্ষমতা বা জাতীয় শক্তির মূল উপাদান বা মুখ্য উপাদানগুলো বুঝে নিলে, তারপরে তোমরা আন্তর্জাতিক সম্পর্কটা বুঝলে, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা বুঝলে, কারণ আরও বিস্তারিত আলোচনা করা যেত, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিষয়বস্তু অনেক বড়, সংক্ষেপে হয় না, তাও সংক্ষেপে শেষ করতে হলো জাস্ট। আর যারা রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস করতে চাও, তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমাদের গুগল মিটে সম্পূর্ণ পড়ানো হয় টেক্সটের লাইন ধরে, তোমরা তাহলে জয়েন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট করো, যারা রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করতে চাও তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো, তোমরা জয়েন করে যাবে। সকলে ভালোভাবে পড়াশোনা করো।